সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শেখ কলেজের অনলাইন ক্লাসে আমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম বর্ষের আজকের ক্লাস উপস্থাপনায় আমি রয়েছি সুব্রত কুমার দেবনাথ, প্রভাষক অর্থনীতি। শিক্ষার্থী, আজ অর্থনীতি প্রথম পত্রের আলোচ্য বিষয় চাহিদা ও জোগাড়ের মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় এবং চাহিদা ও জোগাড়ের পরিবর্তনে ভারসাম্য দাম এবং পরিমাণের কি পরিবর্তন ঘটে সেগুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজকের ক্লাস আলোচনার পর শিক্ষার্থীরা ভারসাম্য কি ব্যাখ্যা করতে পারবে, ভারসাম্য দাম ও পরিমাণ ব্যাখ্যা করতে পারবে, এর মাধ্যমে বাজার ভারসাম্য ব্যাখ্যা করতে পারবে, এর মাধ্যমে বাজার ভারসাম্য ব্যাখ্যা করতে পারবে এবং চাহিদা ও যোগানের পরিবর্তনে ভারসাম্যের উপর কি প্রভাব পড়ে তা তোমরা আলোচনা করবে। শিক্ষার্থী, মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর কর্তৃক যে শর্ট সিলেবাস তোমাদেরকে প্রদান করা হয়েছে তার 12তম ক্লাস আজ চলছে। তো আমরা আমাদের যে মূল আলোচনায় আমাদের আলোচনা প্রথমে আসি। এই যে ভারসাম্যটা কাকে বলে? ভারসাম্য বলতে মূলত স্থিতি অবস্থা বা সাম্য অবস্থাকে বোঝানো হয়, যখন কোনো দ্রব্যের গতিশীল বিপরীত শক্তি সমূহ এমন একটি অবস্থায় এসে পৌঁছায় যে তাদের পরিবর্তনের আর কোনো প্রবণতা থাকে না, তখন তাকে আমরা ভারসাম্য অবস্থা বলি বা ভারসাম্য বলে থাকি। আমরা আরো সহজ করে বলতে পারি, যখন দুইটি বিপরীত শক্তি পারস্পরিক ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মাধ্যমে এমন একটি অবস্থায় এসে পৌঁছায় যেখান থেকে বিচ্যুত হওয়া বা পরিবর্তন হওয়ার আর কোনো প্রবণতা থাকে না, তখন তাকে কিন্তু আমরা ভারসাম্য অবস্থা বলে থাকি। অর্থনীতিতে ভারসাম্য বলতে একটি অর্থনৈতিক মডেলের ভারসাম্য বোঝায়। একটি অর্থনৈতিক মডেলে পরস্পর সম্পর্কিত কয়েকটি চলক থাকে। সুতরাং অর্থনৈতিক ভারসাম্য বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যে মডেলের চলকগুলো এমন মানে উপনীত হয়, মানগুলো পরিবর্তনে মডেলের নিজস্ব কোনো প্রবণতা থাকে না, তখন তাকে কিন্তু আমরা ভারসাম্য অবস্থা বলে থাকি। সুতরাং আমরা বলতে পারি, কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একটি বাজারে চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ সমান হলে যে ভারসাম্য অর্জিত হয় তাকে ভারসাম্য অবস্থা বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারসাম্য হতে গেলে দামটি কিন্তু নির্দিষ্ট হচ্ছে এবং একটি নির্দিষ্ট সময়ে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণের উপরেই কিন্তু আমরা ভারসাম্যটা পাচ্ছি। এই বাজারের ভারসাম্য থেকে কিন্তু আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভারসাম্য কি এ বিষয়ে জানলাম। এখন আমাদের বিষয় হলো যে ভারসাম্য দাম এবং পরিমাণ কিভাবে নির্ধারিত হয়। কোনো প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি হয়। এটা কিন্তু হরহামেশাই হয়ে থাকে। বিভিন্ন বাজারে বিভিন্ন দ্রব্য ক্রয়কে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতার ভিতরে দাম কষাকষি চলতে থাকে। এখানে ক্রেতা কি দিতে চায়? ক্রেতা সবসময় চায় যে কম দামে সবচেয়ে ভালো পণ্যটি ক্রয় করতে। আর বিক্রেতা কি চায়? যে যত বেশি দামে বিক্রয় করতে পারে। এটা নিয়েই কিন্তু একটা পারস্পরিক যে দর কষাকষি চলতে থাকে।
এই দর কষাকষির মাধ্যমে এমন একটি দামে দ্রব্যটির এমন একটি পরিমাণ ক্রয় বিক্রয় হয় যেখানে ওই দ্রব্যের চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়ে থাকে। এই চাহিদা এবং যোগানের এই পরস্পর সাম্য অবস্থা থেকে বা পরস্পর সমান অবস্থা থেকে যে ভারসাম্য দাম এবং যে পরিমাণ নির্ধারিত হয়, এটাকে কিন্তু বলা হয় ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণের এই স্থিতি অবস্থাকেই কিন্তু বাজার ভারসাম্য বলা হয়ে থাকে। সুতরাং আমরা বলতে পারি একটি নির্দিষ্ট সময়ে একটু নির্দিষ্ট দামে চাহিদা ও যোগানের স্থিতি অবস্থা থেকে বা যোগানের পরস্পর সমান অবস্থায় যে একটি দ্রব্যের যে দামে একটি নির্দিষ্ট পরিমাণ ক্রয় বিক্রয় হয় তাকে কিন্তু ভারসাম্য অবস্থা বলা হয়ে থাকে। এই যে বাজারের যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ধারণ হয়ে থাকে, এটি কিন্তু আমরা সূচি ও রেখাচিত্রের মাধ্যমে কিন্তু ব্যাখ্যা করতে পারি। গাণিতিক বা বীজগণিতিক মডেলের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করতে পারি। তো আমরা আজকে সূচি ও রেখার মাধ্যমে কিন্তু আমরা এটি ব্যাখ্যা করব। আমরা প্রথমে সূচির মাধ্যমে এই ভারসাম্য দাম এবং পরিমাণ এটি ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ছক যেটি আমি অঙ্কন করে রেখেছি। এখানে প্রথমে দেখানো হয়েছে দ্রব্যের দাম পি, দ্রব্যের চাহিদা ডি, অর্থাৎ ডিতে কিন্তু ডিমান্ড, পিতে হলো প্রাইস, দ্রব্যের যোগানের একক এস অর্থাৎ সাপ্লাই, চাহিদা ও যোগানের মধ্যে সম্পর্ক এবং দামের প্রবণতা। দেখছি যে দ্রব্যের দাম যখন 15 টাকা তখন দ্রব্যের চাহিদার একক 30 একক, দ্রব্যের যোগানের একক কত 50 একক। এখানে দেখতে পাচ্ছি কি যে চাহিদা থেকে কিন্তু যোগানের পরিমাণ বেশি, অর্থাৎ বাজারে একটি দ্রব্যের যে পরিমাণ চাহিদা আছে কিন্তু যোগান কিন্তু তার থেকে বেশি আছে। এই অবস্থায় কিন্তু আমরা জানি যে ওই দ্রব্যের দাম কমতে থাকবে। কারণ কি, মানুষ যে পরিমাণ চাহিদা করে বা চাহিদা আছে সেই দ্রব্যের তার থেকে বেশি পরিমাণ কিন্তু যোগান বাজারে রয়েছে। সুতরাং এটি কিন্তু দাম কমবে। আবার যদি আমরা সর্বশেষ যে ছক, এই ছক থেকে যদি আসি যে দ্রব্যের দাম হলো 5 টাকা, এখানে কিন্তু চাহিদা পরিমাণ হয়েছে 50 একক, যোগান হয়েছে 30 একক। এখানে কিন্তু চাহিদার থেকে যোগান বেশি, কারণ ডি গ্রেটার দ্যান এস দেখানো হয়েছে। অর্থাৎ বাজারে কোন দ্রব্যের চাহিদা বেশি কিন্তু ওই দ্রব্যের পরিমাণ কিন্তু কম, তখন কিন্তু বিক্রেতারা কিন্তু বেশি দামে দ্রব্যটি ক্রয় করবে। যেহেতু ক্রেতারা সবাই দ্রব্যটি কিনতে চাইবে, কিন্তু সবাই কিন্তু সব দ্রব্য পাবে না। কারণ কি, বাজারে যে পরিমাণ চাহিদা আছে তার থেকে কিন্তু যোগানের পরিমাণ কম। এক্ষেত্রে কি হবে বলতো, ওই দ্রব্যের দাম বাড়তে থাকবে। তাহলে স্থিতিশীল অবস্থাটা কোথায়, স্থিতি অবস্থা কোথায়? আমরা একবার দেখতে পাচ্ছি দাম কমবে, একবার দেখতে পাচ্ছি দাম বাড়বে। আমরা মাঝখানে যেটা আছে দেখো, দ্রব্যের দাম যখন 10 টাকা তখন চাহিদার একক 40 একক, যোগানের পরিমাণ 40 একক। এখানে এস ইকুয়াল টু ডি, অর্থাৎ চাহিদা এবং যোগান পরস্পর সমান। এটাকে বলা হবে যে ভারসাম্য অবস্থা। এই ভারসাম্য অবস্থায় ভারসাম্য দাম কত 10 টাকা, ভারসাম্য পরিমাণ কত 40 একক। সুতরাং আমরা ছক থেকে এটিই দেখতে পাচ্ছি বা এটাই প্রতীয়মান হচ্ছে যে কোনো দ্রব্যের বাজারে যদি চাহিদার থেকে যোগানের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু দাম কমে, আবার যদি যোগানের থেকে চাহিদার পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু ওই দ্রব্যের দাম বাড়ে। শুধুমাত্র একটি নির্দিষ্ট দামে চাহিদা এবং যোগান যখন পরস্পর সমান হবে তখন সেটিকে কিন্তু আমরা স্থিতি অবস্থা বলবো। আমরা এখন রেখাচিত্রের সাহায্যে কিন্তু ব্যাখ্যা করতে পারি। এখানে চিত্রের যে ও ওয়াই যে লম্ব অক্ষ এখানে দাম দেখানো হয়েছে, ও এক্স যে ভূমি অক্ষ এখানে পরিমাণ দেখানো হয়েছে। তোমরা চাহিদা এবং যোগান রেখা সম্পর্কে আগে থেকে জানো। ডিডি বাম হতে ডান দিকে নিম্নগামী, এটা হলো চাহিদা রেখা। এস এস বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী, এটি হলো যোগান রেখা। চাহিদা রেখা কেন নিম্নগামী হয়, যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয় তা আমি তোমাদেরকে পূর্বেই বলেছি।
দেখো এই নিম্নগামী রেখা এবং এই ঊর্ধ্বগামী রেখা যখন যাচ্ছে তখন কিন্তু একটা জায়গায় পরস্পর ছেদ করে। যাই হোক, আমরা প্রথমে দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এই যে বাম হাতে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা, বাম হাতে ডান দিকে ঊর্ধ্বগামী যোগান রেখা পরস্পর কিন্তু ই বিন্দুতে কিন্তু মিলিত হয়েছে। এখানে পরস্পর ছেদ করেছে, এখানেই মিলিত হয়েছে এবং এখানে কিন্তু ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা যদি এর থেকে একটু উপরের দিকে যাই, এর দাম দেখা গেল এখানে 15 টাকা, এখানে দেখা যাচ্ছে চাহিদা কত, এই যে এইটুকু, কিন্তু যোগান কিন্তু তার থেকে বেশি। আমরা সূচিতে দেখে এসেছিলাম যে চাহিদার থেকে যদি যোগান বেশি হয় তাহলে কি হবে বলতো, দাম কমবে। অর্থাৎ চাহিদা হলো আমার এইখান থেকে এইটুকু, কিন্তু যোগান তার থেকে বেশি আছে, তাহলে কিন্তু এই যে দুইটি রেখার যে মাঝখানে এই অংশটুকু, এইটুকু কিন্তু উদ্বৃত্ত আছে, বাজারে বেশি আছে। আবার যদি আমরা এই দাম 5 টাকায় যদি বিবেচনা করি, তো তাহলে এই 15 টাকার ক্ষেত্রে কি হবে, দাম কিন্তু কমে আসবে, এখানে কিন্তু ভারসাম্য সৃষ্টি হবে না, কারণ চাহিদা এবং যোগানের পরিমাণ কিন্তু পরস্পর সমান নাই। আমরা যদি 5 টাকায় চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যোগান কিন্তু কম, কিন্তু চাহিদা পরিমাণ কিন্তু এখানে বেশি। যোগান হলো এটুকু, চাহিদা কত, এখান থেকে এতটুকু। অর্থাৎ এখানে যে এই অংশটুকু কি হয়েছে, বাজারে কিন্তু ঘাটতি আছে, অর্থাৎ চাহিদা বেশি আছে কিন্তু যোগান কম আছে। এক্ষেত্রে কি হবে বলতো, দাম বাড়তে শুরু করবে। কারণ যখন দাম বাড়তে শুরু করবে তখন দোকানদাররা কি করবে, আরো বেশি দ্রব্য অন্য জায়গা থেকে আমদানি করবে। আমদানি করে কি করবে, একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে। এখন দ্রব্য দোকানদাররা বা যারা উৎপাদনকারী তারা দ্রব্য আনলো, আর এদিকে তোমার দামও বাড়তে থাকলো। 10 টাকা এসে দেখতে পাচ্ছি যে আমরা চাহিদার যোগান পরস্পর ছেদ করেছে, এখানে পরস্পর স্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে। এইখানে কিন্তু ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলতে পারি, যদি রেখাচিত্রটা আমরা যদি যে এখানে আহ, দেওয়া আছে, এখানে যদি বলতে পারি দাম যখন 15 টাকা তখন চাহিদা হলো 30 একক এবং যোগান কত 50 একক, এখানে কিন্তু এই যে 20 একক এটা উদ্বৃত্ত আছে, সুতরাং কি দাম কমবে। আবার দাম যখন 5 টাকা তখন যোগানের পরিমাণ হলো 30 একক, কিন্তু চাহিদা হলো 50 একক, এক্ষেত্রে কি হবে বলতো, দাম বাড়বে। দাম যখন 10 টাকা তখন দেখতে পাচ্ছি কি চাহিদা ও যোগান পরস্পর সমান, অর্থাৎ 40 একক। অর্থাৎ এই যে 10 টাকা দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে, সুতরাং এখানে কিন্তু ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়েছে। ভারসাম্য দাম 10 টাকা, ভারসাম্য পরিমাণ কত, 40 একক। তো শিক্ষার্থী, আমরা এখন আসি যে অনেক সময় আছে যোগান কিন্তু বাড়ানো সম্ভব হয় না। এই যে যোগান যখন বাড়ানো সম্ভব হয় না, তখন কিন্তু যোগান রেখা কিন্তু স্থির থাকতে পারে। এই যোগান রেখা স্থির থেকে যে চাহিদা পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে আমাদের ভারসাম্যের যে কি পরিবর্তন হয় সেটা আমরা একটু দেখি। আমরা চিত্রে ও ওয়াই লম্ব অক্ষে দাম এবং ও এক্স ভূমি অক্ষে পরিমাণ দেখতে পাচ্ছি। যোগান রেখা এস এস স্থির, এবং এখানে দেখতে পাচ্ছি ডি নট, D1 D2, এটা হলো চাহিদা রেখা। প্রাথমিক অবস্থায় এই ডি নট যে চাহিদা রেখা এবং এস এস যে যোগান রেখা, এটা পরস্পর ই বিন্দুতে মিলিত হয়েছিল, অর্থাৎ ভারসাম্য দাম ছিল পি নট, পরিমাণ ছিল কিউ নট। এখন যোগান স্থির থেকে যদি চাহিদা পূর্বের তুলনায় বেড়ে যায়, আমি আবারও বলছি, যোগান স্থির থেকে যদি চাহিদা পূর্বের তুলনায় বেড়ে যায়, তাহলে নতুন চাহিদা রেখা হয় ডি ওয়ান। এখানে দেখতে পাচ্ছি যে আমরা যোগান রেখার সঙ্গে ই1 বিন্দুতে সেট করেছে, নতুন ভারসাম্য সৃষ্টি হয়েছে ই1 তে। এক্ষেত্রে কিন্তু দামের পরিমাণও বেড়ে গেছে, দাম পি নট থেকে পি1 হয়েছে, পরিমাণও কিন্তু কিউ নট থেকে কিউ1 হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে যোগান স্থির থেকে যদি চাহিদার পরিমাণ পূর্বের তুলনায় বৃদ্ধি পায়, দাম এবং যোগান দাম এবং পরিমাণ উভয় কিন্তু বৃদ্ধি পায়। আবার যদি বিপরীত অবস্থায় আসি, যদি চাহিদা হ্রাস পেয়ে ডি2 হয়, তাহলে দেখতে পাচ্ছি যে আমরা ই2 বিন্দুতে কিন্তু যোগান রেখার সঙ্গে সেট করেছে, এখানে কিন্তু ভারসাম্য সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি দাম পি0 থেকে কমে পি2 হয়েছে, আবার পরিমাণ কিউ0 থেকে কমে কিন্তু কিউ2 হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে যোগান রেখা স্থির থেকে যদি চাহিদা পূর্বের তুলনায় কমে যায়, তাহলে দাম এবং পরিমাণ উভয় কিন্তু হ্রাস পায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, যোগান স্থির থেকে যদি চাহিদা পূর্বের তুলনায় বেড়ে যায়, তাহলে দাম এবং পরিমাণ উভয়ই বৃদ্ধি পায়। যোগান স্থির থেকে
যদি চাহিদা পূর্বের তুলনায় কমে যায় তাহলে দাম এবং পরিমাণ উভয় কিন্তু হ্রাস পেয়ে থাকে। আমরা এখন আসি যে চাহিদা রেখা স্থির অবস্থায় যে যোগানের পরিবর্তন হলে ভারসাম্যের কি পরিবর্তন হয়ে থাকে। এখানে একটা চিত্র অঙ্কন করা রয়েছে। চিত্রে ও ওয়াই লম্বকে দাম এবং ও এক্স ভূমিকে পরিমাণ দেখানো হয়েছে। এখানে যে ডিডি চাহিদা রেখা বাম হতে ডান দিকে নিম্নগামী যে চাহিদা রেখা এটা কিন্তু স্থির এবং এখানে তিনটি যোগান রেখা কিন্তু অঙ্কন করা হয়েছে এস, এস1 এবং এস2। আমরা প্রাথমিক অবস্থায় দেখতে পাই যে এস এস নট যে যোগান রেখা এটা ডিডি চাহিদা রেখার সঙ্গে ই নট যে বিন্দু এখানে কিন্তু মিলিত হয়েছে। এখানে কিন্তু ভারসাম্য সৃষ্টি হয়েছে। ভারসাম্য দাম পি নট এবং ভারসাম্য পরিমাণ কিউ নট। এখানে চাহিদা স্থির থেকে যদি যোগান পূর্বের তুলনায় বেড়ে যায়, অর্থাৎ যোগান যদি এস নট থেকে এস অন হয়, তাহলে দেখতে পাচ্ছি যে নতুন যোগান রেখা হয় কত এস অন এস অন। এক্ষেত্রে নতুন ভারসাম্য সৃষ্টি হচ্ছে ইয়ন বিন্দুতে। ভারসাম্য পরিমাণ তখন বৃদ্ধি পেয়ে হচ্ছে কিউ ওয়ান এবং দাম হ্রাস পেয়ে হচ্ছে কত পি টু। শিক্ষার্থী, আমরা এটা বলতে পারি যে চাহিদা স্থির থেকে যদি যোগান পূর্বের তুলনায় বেড়ে যায় তাহলে কিন্তু পরিমাণ বেড়ে যায় ঠিকই, কিন্তু দাম হ্রাস পেয়ে থাকে। আবার যদি বিপরীত অবস্থা আমরা দেখি যে চাহিদা স্থির যোগান যদি পূর্বের তুলনায় কমে যেয়ে এস টু এস টু হয়, তাহলে দেখতে পাচ্ছি নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে ই টু। এখানে পরিমাণ হলো কিউ টু এবং দাম কত পি ওয়ান। এখানে দেখতে পাচ্ছি যে পরিমাণ কিন্তু পূর্বের তুলনায় কিউ নট থেকে কমে কিউ টু হয়েছে, দাম কিন্তু পি নট থেকে বেড়ে পি ওয়ান হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাহিদা স্থির থেকে যোগান যদি পূর্বের তুলনায় হ্রাস পায় তাহলে পরিমাণ হ্রাস পায় ঠিকই, কিন্তু দাম পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা আরো সহজে তোমাদের সর্বশেষ একটা কথা বলি যে যদি চাহিদা স্থির থেকে যদি যোগান পূর্বের তুলনায় বৃদ্ধি পায় তাহলে পরিমাণ বাড়ে ঠিকই, কিন্তু দাম হ্রাস পেয়ে থাকে। আবার চাহিদা স্থির থেকে যদি যোগান পূর্বের তুলনায় হ্রাস পায় তাহলে পরিমাণ হ্রাস পায় ঠিকই, কিন্তু দাম পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়ে থাকে। এখন আমরা আসি যে চাহিদা এবং যোগান। আমরা এখানে দেখেছি যে কখনো চাহিদা স্থির রেখেছি বা কখনো যোগান স্থির রেখেছি। এখন আমরা দেখি চাহিদা এবং যোগান দুটোই যদি পরস্পর পরিবর্তন হয়ে থাকে তাহলে দাম এবং পরিমাণের পরিবর্তন হয়। এখানে চিত্রে দেখতে পাচ্ছি ও ওয়াই লম্ব অক্ষে দাম এবং ও এক্স ভূমি অক্ষে পরিমাণ দেখানো হয়েছে। ডি হলো চাহিদা রেখা, এস হলো যোগান রেখা। প্রথমে দেখতে পাচ্ছি ডিডি ডিডি চাহিদা রেখা এবং এস নট যোগান রেখা পরস্পর ই নট বিন্দুতে মিলিত হয়েছে। এখানে কিন্তু ভারসাম্য সৃষ্টি হয়েছে। এখন চাহিদা এবং যোগান রেখা উভয় যদি বৃদ্ধি পায়, এস নট থেকে এস ওয়ান হয় বা ডি থেকে ডি ওয়ান হয়, তাহলে দেখতে পাচ্ছি যে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে ই ওয়ান। এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দাম পি নট থেকে বেড়ে কিন্তু পি ওয়ান হয়েছে এবং পরিমাণ কিউ নট থেকে বেড়ে কিন্তু কিউ ওয়ান হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে চাহিদা এবং যোগান উভয় যদি বৃদ্ধি পায় তাহলে দাম এবং পরিমাণ উভয়ই বৃদ্ধি পায়, কিন্তু পরিমাণের থেকে দাম কম হারে বৃদ্ধি। শিক্ষার্থী, আমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা ছিল এগুলো তোমাদের আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি তো অবশ্যই মেনে চলবে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের পক্ষ থেকে। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে ক্লাস এখানে শেষ।